স্বাগত সংবাদ রাতে, আপনাদের সাথে আছি আমি সোনিয়া হক এবং শামসুজ্জোহা। আর শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ রাতের শিরোনামগুলো। নারীকে কর্মক্ষেত্র থেকে সরিয়ে রাখার অপচেষ্টার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ভোট চাইলেন নৌকায়। নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধান সংশোধন হবে না বললেন আইনমন্ত্রী। আওয়ামী লীগের অধীনে নির্বাচন নয় মন্তব্য ফখরুলের। ময়মনসিংহের ধোবাউড়ায় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান নিহত, আহত অন্তত 20 জন। এবার সংবাদ রাতের বিস্তারিত। নারীকে কর্মক্ষেত্র থেকে সরিয়ে রাখার চেষ্টার সঙ্গে জড়িতদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সুধী ও নারী গার্মেন্টস কর্মীদের সমাবেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। বৃষ্টি উপেক্ষা করে পোশাক কারখানার নারী শ্রমিকরা সমাবেশে যোগ দেন। তৈরি পোশাক খাত সহ সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ড শিগগিরই নতুন বেতন কাঠামো ঘোষণা করবে। আগামী নির্বাচনেও আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, যেন নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার আপনারা সুযোগ দেবেন। পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করতে বিএনপি, জামায়াত ও হেফাজত ষড়যন্ত্র করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। ইসলামের নামে যারা নারীকে কর্মক্ষেত্র থেকে সরিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে পোশাক শ্রমিকদের সোচ্চার হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই তেঁতুল তত্ত্ব সমর্থন করেন বিএনপি নেত্রী, উনি কিভাবে এদেরকে সমর্থন করেন আমি জানি না। সেই হেফাজতি হুজুর বলেছেন মেয়েরা কোনো চাকরি করতে পারবে না, কাজ করতে পারবে না, কোনো গার্মেন্টস শ্রমিকে মেয়ে হতে পারবে না, কোনো শ্রমে মেয়েরা কাজ করতে পারবে না। এটা কেমন ধরনের কথা? প্রধানমন্ত্রী জানান, গার্মেন্টস শ্রমিকদের আবাসন সংকট কমাতে সাভারের বাইপাইলে 20 তলা কলোনি সহ কয়েকটি হোস্টেল নির্মাণের প্রক্রিয়া চলছে। পোশাক কারখানার মালিকরা তাদের শ্রমিকদের বসবাসের জন্য ভবন তৈরি করতে চাইলে মাত্র 1% সুদে ঋণ দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশে যেখানে যেখানে আমাদের গার্মেন্টস শিল্প আছে এবং সেখানে নারী শ্রমিক আছে, প্রত্যেক এলাকায় যাতে তাদের জন্য হোস্টেল এবং ডরমিটরি নির্মাণ হয়, ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমরা করে দেব। এর আগে সমাবেশ মাঠে পৌঁছে প্রধানমন্ত্রী তৈরি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের আবাসনের জন্য 12 তলা হোস্টেলের ভিত্তিফলক উন্মোচন করেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আশুলিয়া, ঢাকা। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংবিধান সংশোধনের কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার, এর প্রয়োজনও নেই বলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তবে 25শে অক্টোবর সংসদ ভেঙে দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে কিছু বলেননি আইনমন্ত্রী। 12 সেপ্টেম্বর থেকে বসছে জাতীয় সংসদের অধিবেশন। সম্ভবত শেষবারের মতো বসতে যাচ্ছেন এমপিরা। 25 অক্টোবরের পরে কি হবে এ নিয়ে নানান জল্পনা। এরই মধ্যে গণমাধ্যমে খবর, নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার প্রধান রেখেই ছোট আকারের মন্ত্রিসভা হবে, যাতে বিরোধী দল থেকেও সদস্য নেওয়া হবে। আর এসব আয়োজনের জন্য হবে আরেক দফা সংবিধান সংশোধন। এক আলোচনা অনুষ্ঠানে এসে সভাপতি সাংবাদিকদের প্রশ্নের মুখে আইনমন্ত্রী, সংবিধানে কোনো সংশোধনী আনার প্রয়োজন নেই এবং আসার কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। মেয়াদ পূর্তির শেষ 90 দিনে নির্বাচন হতে গেলে কোন সময় সংসদ ভেঙে দিতে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পরিস্থিতি তা বলে দেবে। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য যা যা করণীয় নির্বাচন কমিশনের দায়িত্ব, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে এবং যেই সরকার থাকবে যখন নির্বাচন হবে তার দায়িত্ব হলো নির্বাচন কমিশনকে সর্বাত্মক সাহায্য করা, যাতে নির্বাচনটি সুষ্ঠু গ্রহণযোগ্য হয়। আইনমন্ত্রী বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাজ নির্বাচন পরিচালনা করা, আর নির্বাচনকালীন সরকারের কাজ হচ্ছে দৈনন্দিন কাজ করা। তারা কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে না। শাকিল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালিয়ে প্রধানমন্ত্রী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জিয়ার সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান। নির্দলীয় সরকারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবেন না তারা, আর তারপরও সরকার তা করার চেষ্টা করলে সে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন মির্জা ফখরুল। দাবি আদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির উদ্দেশ্য বলেও মন্তব্য করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান তিনি লঙ্ঘন করছেন, কারণ সরকারি খরচে তিনি এখন জনসভা করছেন এবং সেখানে নৌকাকে ভোট দিতে বলছেন, যেটা আমরা মনে করি যে নির্বাচনের যে বিধি রয়েছে, যেটা সবসময় কনভেনশন রয়েছে, সেখান থেকে তিনি সরে গেছেন এবং তিনি সেই বিধান লঙ্ঘন করছেন। সুতরাং আমরা মনে করি যে এই সরকারের অধীনে কোনো মতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এদিকে প্রধানমন্ত্রী আচরণবিধি লঙ্ঘন করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এমন অভিযোগের জবাবে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, তফসিল ঘোষণার পরই কোনো প্রার্থী বা দল আচরণবিধি লঙ্ঘন করছে কিনা তা খতিয়ে দেখে নির্বাচন কমিশন, তার আগে নয়। দুপুরে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই প্রতিক্রিয়া জানান তিনি। আমাদের আচরণবিধি কার্যকারিতা আরম্ভ হয় তফসিল ঘোষণা করার পরে। আমরা তখনই মনিটর করি, তখনই দেখি কে কে নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলো অথবা কেউ মানলো না, এগুলো তখনই আমরা বিবেচনা করি। চূড়ান্ত অনুমোদনের জন্য কাল মন্ত্রিসভায় তোলা হচ্ছে সংশোধিত নির্বাচনী আচরণবিধি এবং ভোটার তালিকা আইন। বেশ কয়েকটি নতুন প্রস্তাবের পাশাপাশি এতে থাকছে আইন লঙ্ঘনকারীদের সর্বোচ্চ সাজা বাড়ানোর প্রস্তাব। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি সংশোধনের জন্য বেশ কিছু সুপারিশ করায় বিপাকে নির্বাচন কমিশন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সংশোধনীগুলো এখনকার নয়, সাবেক নির্বাচন কমিশনারদের করা। একই কথা জানিয়ে প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশনকে বিব্রত ও বিতর্কিত করতেই সাবেক নির্বাচন কমিশনাররা সংশোধনীগুলোর সমালোচনা করছেন। তিনি আরও জানান, কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার পর আর কোনো নতুন ভোটার অন্তর্ভুক্ত না করার বিধান রেখে সংশোধন হচ্ছে ভোটার তালিকা আইন। ভোটার তালিকা আইন যেটি আছে অতীতে কিছু সংশোধনী আনা হয়েছে। আচরণবিধিতে থাকবে আইন ভঙ্গ করলে শাস্তির বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে, কিন্তু যা কিছু করা হবে প্রত্যেকটি নির্বাচন কমিশনের হাতকে শক্তিশালী করার জন্য। জাতীয় নির্বাচন সংক্রান্ত সংশোধিত প্রস্তাব দ্রুত আইনের রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদনের পরই সংসদে উপস্থাপন করা হবে। তবে বিএনপির অভিযোগ, দলীয় সরকারের অধীনে নির্বাচন করতেই তড়িঘড়ি করে আইনে সংশোধনী আনছে নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে তো কোনো আলাপ আলোচনা করেনি এবং আমাদের কোনো মতামত গ্রহণ করেনি। এই নির্বাচন কমিশন সরকারি দল বা যারা এখন সরকারে আছেন তাদের জন্য করছেন। ব্যারিস্টার মওদুদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনী আচরণবিধিতে আনা সংশোধনীগুলো গ্রহণযোগ্য নয়। নাফিদাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহের ধোবাউড়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। ধোবাউড়ার ইভেনও আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণ অনুষ্ঠানে খাবার বিতরণকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম গ্রুপের সাথে গামারিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক গ্রুপের হাতাহাতি হয়। এ ঘটনার পর বেলা 4টায় আজিজুল হকের সমর্থকরা সংগঠিত হয়ে উপজেলা সদরে অবস্থান নেয়। পরে চেয়ারম্যান সেলিমের সমর্থকরাও উপজেলা পরিষদে যেতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন উপজেলা সদরে 144 ধারা জারি করলেও সংঘর্ষ রোধ করতে পারেনি। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মুক্তি না দিলে চট্টগ্রাম আদালত ভবন এবং নগরের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়া সহ প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চট্টগ্রাম আদালতে প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মীর রুহুল আমিনকে একটি উড়ো চিঠির মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, আগস্ট মাসের মধ্যে মানবতা বিরোধী অপরাধে আটক সালাউদ্দিন কাদের চৌধুরীকে মুক্তি দেয়া না হলে চট্টগ্রামের আদালত ভবন, রেলওয়ে ভবন, বিদ্যুৎ ভবন এবং পুলিশ কমিশনার কার্যালয়ে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এছাড়াও প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় এই চিঠিতে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার প্রসিকিউশন রেজাউল মাসুদ। চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি এবং পটিয়ার 7 জন ব্যক্তির নাম উল্লেখ করে চিঠিটি লেখা হয় বলে জানান তিনি। হুমকি দেওয়া স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার কথা বলেন এই পুলিশ কর্মকর্তা। সব মেধাবী শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীকে হত্যা করে দেশকে মেধাশূন্য করাই ছিল আল বদর বাহিনীর মূল উদ্দেশ্য।
৭১-এর আগস্ট মাসে আলবদর বাহিনী এই পরিকল্পনা করে আর ডিসেম্বরে শুরু করে বাস্তবায়ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এই তথ্য জানিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চৌধুরী মঈনুদ্দিন ও মোহাম্মদ আশরাফুজ্জামান খানের মামলায় রাষ্ট্রপক্ষের 20তম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এসব তথ্য জানান। তিনি জানান ৬৯ সালে চৌধুরী মঈনুদ্দিন তার ছাত্র ছিলেন। শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর ছোট ভাই লুৎফুল হায়দারের কাছ থেকে তিনি জেনেছেন 14 ডিসেম্বর বাসা থেকে কয়েকজন যুবক তাকে অপহরণ করে। এর মধ্যে মোফাজ্জল হায়দারকে ভাগে ব্যবস্থা না নেয় এই দুর্গতি হয়েছে অভিযোগ করছেন বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা। বেশি ভারী হলে চ্যানেলে জমা পলিতে আটকে যাওয়ার ভয়ে রোববার দিনের প্রথম ভাগে অর্ধেক ভরেই ছাড়ে ফেরিগুলো। তবে বিকেল থেকে 72 ঘন্টার জন্য যাত্রীবাহী বাস পারাপার বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এ রুটে এখন লঞ্চে বাসযাত্রীরা পারাপার হওয়ায় বেড়েছে দুর্ভোগ। এখানে পুরো রাত 12টা মানে 1টা থেকে বসেছি, পার হবে, কিন্তু ড্রাইভার পরিবহন কোম্পানিরা সবাই জানতো যে ফেরি অফে যাবে, যাচ্ছে না। বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চ্যানেলে পলি জমার বিষয়টি 1 সপ্তাহ আগেই কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় এই দশা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সংস্থাটির চেয়ারম্যান বলছেন, চ্যানেলের পলি অপসারণে তারা আন্তরিকভাবেই কাজ করছেন। এই চ্যানেলটা বন্ধ করে যেখান দিয়ে আস্তে আস্তে করে যারা ফিল্টারেশন হয়ে যাচ্ছে, এটা হয়তো আমাদের নব্যতা পাওয়া যাবে না, আর একটা চ্যানেল তারা করে দিয়ে এটা। এদিকে আগামী 3 দিনের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে নৌ চলাচল নিয়ন্ত্রণে আরেক সরকারি কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। আপাতত আপনি এই ছোট চ্যানেল দিয়ে আপনি হাফ লোডে চালান, এরপরে আমরা বড় চ্যানেলটা 72 ঘন্টার মধ্যে ওপেন করি, তখন আপনি সবটা দিয়ে চালাতে পারবেন, অসুবিধা হবে না। চ্যানেলে পলি জমে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার সমস্যা এবারই প্রথম না, প্রায় বছরই একই সমস্যা হয় এবং যাত্রীরা কদিন ভোগার পর উদ্যোগী হয় কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ার হোল্ডারদের ভোট না নিয়ে সমঝোতার ভিত্তিতে পরিচালক নির্বাচিত করায় গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদকে অবৈধ বলছে তদন্ত কমিশন। তাই কমিশনের সদস্য আজমালুল হোসেন কিউসি তার চূড়ান্ত প্রতিবেদনে সরাসরি ভোট দেওয়ার সুপারিশ করেছেন। 2011 সালে এমডি পদ থেকে ডক্টর ইউনূস সরে যাবার 2.5 বছরও এ পদে নিয়োগ দেওয়া যায়নি কাউকে। বোর্ড চেয়ারম্যান ও পরিচালক দ্বন্দ্বে এখনো প্রতিষ্ঠানটি চলছে ভারপ্রাপ্ত এমডি দিয়ে। সরকার মনোনীত চেয়ারম্যান ও অন্য 2 সদস্য একদিকে থাকলেও পর্ষদের বাকি 9 সদস্যই ছিলেন অন্য পক্ষে। সংখ্যাগরিষ্ঠতা না থাকে এমডি নিয়োগে, তাই বোর্ডে কোনো সিদ্ধান্তই কার্যকর করা যায়নি, জানান ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান। এটা তো আরো বড় খেলা, কারণ এটা ডক্টর ইউনূস চাবেন যে ওনার চয়েসের কেউ একজন আসবে, কারণ উনি বানাইছেন, এটাই করছেন, সেই করছেন, তো এদেরকে উনি কাজে লাগাইছেন আর কি। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পর্যালোচনায় তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। কমিশন বলছে, গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ অনুসারে পরিচালকরা নির্বাচিত হবেন তৃণমূল থেকে শেয়ার হোল্ডারদের ভোটে। তবে তৃণমূল থেকে তা ভোটে না হয়ে হচ্ছে সমঝোতার মাধ্যমে। ইনভেস্টিগেশনে দেখতে পাচ্ছি যে কোনো সময়তেই নির্বাচন গ্রামীণ ব্যাংকে হয়নি। পরিচালনা পর্ষদের মেম্বারদেরকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে আসার জন্য সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছি, ইলেকশন কোনো সময় হয়নি। এ বিষয়ে বর্তমান বোর্ড সদস্য তাহসিনা খাতুন বলেন, কমিশনের বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং ওনারা ভালোভাবে খোঁজ খবর নেন নাই, যার দরুন ওনারা একটা মন গড়া পরিকল্পনা একটা দিয়ে দিছে এবং এটা সম্পূর্ণ হইতেছে একটা ডক্টর ইউনূসের বিপক্ষে জন্য। পরিচালক নিয়োগে তদন্ত কমিশন তৃণমূল পর্যায় থেকে সরাসরি ভোটের সুপারিশ করেছে, জোর দিয়েছে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকার উপরে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিএসপির সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া সব শর্ত ডিসেম্বরের মধ্যে পূরণ করতে হবে, এই বক্তব্যের সাথে দ্বিমত জানিয়েছেন শ্রম সচিব মিকাইল শিপার। তিনি বলেন, জিএসপি ফিরে পেতে আইন সংশোধন সহ সব কাজ চলছে, নভেম্বর নাগাদ এর ফল পাওয়া যাবে বলে আশা করেন তিনি। সচিবালয়ে পোশাক শিল্প বিষয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে শ্রম সচিব এসব কথা জানান। তিনি বলেন, ডিসেম্বরের আগে সব কারখানা পরিদর্শন ও পরিদর্শক নিয়োগ সহ অনেক কাজই বাকি থাকবে। আমরা ম্যাট্রিক্স অনুযায়ী কাজ শুরু করেছি, এখন কার্যক্রম চলছে। আমি ডিসেম্বরে না বলতে পারলে অ্যাটলিস্ট নভেম্বর আসা না আগ পর্যন্ত আমরা স্পেসিফিক বলতে পারবো না আমরা কত % কাজ আমরা ইফেক্টিভলি শেষ করতে পেরেছি। অনেক কাজ আছে, এইগুলি ডিসেম্বর মধ্যে আসা হবে না,
শেষ করা সম্ভব হয় না, এবং এই ধরনের কোনো প্রস্তাব শর্তও নাই যে ডিসেম্বরের মধ্যে আমাদের শেষ করতে হবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের প্রথম দিন ৭১ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থা। এদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছেন সেদেশে বসবাসকারী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা টেলিফোনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান, সকালে কুয়ালালামপুরের কোতরায়া এলাকায় অবস্থিত বাংলা বাজার থেকে সন্দেহভাজনদের তুলে নিয়ে যায় পুলিশ। যাদের বৈধ কাগজ রয়েছে তাদের ছেড়ে দেওয়া হলেও আটক হন অনেকেই। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ৩৫,০০০ সদস্যের একটি বাহিনী এই অভিযানে নেমেছে। আটক অভিযানের বৈধ কাগজপত্র জমা দিতে ১৪ দিন সময় দেওয়া হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। সিরিয়ার খবর। সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়ে কংগ্রেসের সমর্থনের সিদ্ধান্ত ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সিরিয়ায় সারিন গ্যাস ব্যবহার হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। নিহতদের রক্ত ও চুল পরীক্ষা করে এই বিষয়ে প্রমাণ মিলেছে বলে বিবৃতিতে বলেন কেরি। সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কায়রোতে আলোচনায় বসছে আরব লীগভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ধারণা করা হচ্ছে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে এই বৈঠক। এদিকে এই মুহূর্তে সিরিয়ায় সামরিক হামলায় না জড়ানোর অবস্থান পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাজ্য। ওবামা প্রশাসন কংগ্রেসের ভোটাভুটির অজুহাতে সামরিক অভিযান চালাতে কিছুটা সময় নিলেও এখনই যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে প্রস্তুত বলে জানিয়েছে সিরীয় সরকার। মিত্র দেশগুলোও এই যুদ্ধে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে সিরিয়ার পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি। শনিবার সিরিয়া বিষয়ে ওবামার বক্তব্যের পরই বিদ্রোহীদের দখলে থাকা দামেস্কের কিছু অংশে অভিযান চালিয়েছে আসাদ বাহিনী। আর এই ছিল সংবাদ রাতের আজকের আয়োজনে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।